তিনটে হসপিটালে ক্যান্সার সেন্টার হচ্ছে। শুধু তার বিল্ডিংটা করার জন্য এক একটা হসপিটাল মানে এক একটা সেন্টারের জন্য দেওয়া হয়েছে 48 কোটি টাকা করে। বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালেও হচ্ছে, 4 তলার বিল্ডিং হবে। বর্ধমান মেডিকেল কলেজে এখন বিল্ডিংটা 3 তলা উঠেছে। 3 তলার ছাদ ঢালাই যখন হচ্ছে তখন গ্রাউন্ড ফ্লোরটা ফেটে গেছে পুরো। 48 কোটি টাকার বিল্ডিং। যারা শুনছেন আমি কথাগুলোকে প্রত্যেকটা দায়িত্ব নিয়ে বলছি। এই টাকাটা চুরি যাওয়া কিন্তু অন্য কারোর টাকা নয়। রাজ্যের মানুষকে বুঝতে হবে সরকারটা আকাশ থেকে পড়ে না। আপনি যা বলছেন মানে সরকারটাই তো চোরেরা চালাচ্ছে। আমি বলছি তো, এমন একটা ডিপার্টমেন্ট পাবেন না যেখানে চুরি নেই। এই চুরিটা সম্পূর্ণরূপে তার নেতৃত্বে চলে। তিনি খোলা ছাড় দিয়ে রেখেছেন এই রাজ্যের ডিএম, এসপি, এসডিও থেকে শুরু করে তারাই পয়সাটা সংগঠিতভাবে কালেকশন করে তার কাছে পৌঁছে দেয়, মানে কালীঘাটে পৌঁছে দেয় একদম। মানে সম্পূর্ণরূপে এই সিস্টেমটা পুরো চলে, এই ইকোনমিটাই রান করছে। এবং আমাদের কাছে হিসেব যে কলকাতাতে দেশের মধ্যে সব থেকে বেশি ব্ল্যাক ইকোনমি রান করে। এত পরিমাণে কালো টাকা অর্থনীতি যুক্ত হয়েছে। এই কালো টাকাগুলো আসছে কোথা থেকে? রাজ্যের সাধারণ মানুষের টাকা, সেইগুলোকে কাটমানি হিসেবে নিয়ে কিছু মানুষের সম্পদ বৃদ্ধি হচ্ছে। আপনি খুব একটা সিম্পল হিসেব করুন, লটারি কাটে। কারা লটারি কাটে? এক কথা এই সমাজে গরিব মানুষ, একদম একদম। দিনের শেষে হয়তো 500 টাকা ইনকাম করে 100 টাকা সে লটারি কাটে। কেন কাটে? যদি কোনোদিন ফার্স্ট প্রাইজ পায় তার জীবনটা বদলে যাবে। আপনার লটারি কাটার টাকাতে ফার্স্ট প্রাইজটা আপনি কোনোদিন পান না। পাই কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবার পান? 14 বার। ঠিকই শুনছেন, 14 বার উনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন। মানে এক বছরে? মানে এক বছরে নয়, আচ্ছা 2-3 বছরের মধ্যে। এই যে 14 বার উনি ফার্স্ট প্রাইজ পেলেন 5 কোটি টাকা করে, এই 5 কোটি টাকাটা কাদের টাকা? একদম প্রত্যন্ত গরিব মানুষের টাকা। তাহলে সেই টাকাটাই আপনি লটারি কাটছেন, সেই লটারির ফার্স্ট প্রাইজটা গিয়ে ঢুকছে তাদের কাছে। অনুব্রত মণ্ডল 3 বার ফার্স্ট প্রাইজ পেয়েছে। ওদের প্রত্যেকটা নেতা এরকম করে লটারিতে ফার্স্ট প্রাইজগুলো পেয়েছে। আমার মনে হয় মানে এই শাসক দলের নেতাদের একটা করে ওয়ার্কশপ করা দরকার যে কিভাবে লটারি কাটলে পরে কোন হিসেবে ফার্স্ট প্রাইজটা পাওয়া যায়। সামনে লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই আপনারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন। মানে মূল ডিম্যান্ড কি লোকসভা নির্বাচন? ডিমান্ড হচ্ছে একটাই, মানুষ যাতে মানুষের ভোটটা দিতে পারে। মানে আমরা যেটা লক্ষ্য করছি যে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে মানুষ তার ভোটটা দিতে পারে না। এর ফলশ্রুতি কি হচ্ছে? ধরুন পঞ্চায়েত ভোট একটা দিন মার দাঙ্গা করে ভোটটাকে আপনি মানে লুট করলেন, 5 বছর পুরো চুপচাপ আয়েস করে আপনি চুরি করবেন, কারো কিছু বলেন, আবার 5 বছর পর আসবে আবার আপনি চুরি করে জিতবেন। তাহলে কাজ করে যে উন্নয়ন করে মানুষকে পরিষেবা দিয়ে সৎভাবে রাজ্যটাকে পঞ্চায়েতটাকে চালিয়ে যে আমাকে ভোটে জিততে হবে, এই ব্যাপারটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। অন্যান্য রাজ্যের মতো মানুষের ভোট মানুষ দেবে, যাকে ইচ্ছা হবে ভোট দেবে, এই ব্যাপারটা প্রতিষ্ঠা না হলে গোটা ভারতবর্ষ এইদিকে চলবে, পশ্চিমবঙ্গ তার উল্টো দিকে দৌড়াবে, যেটা হচ্ছে এখন। আমাদের লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ একদম ঠিক করেই নিয়েছে যে কোনো দল শাসক বিরোধী যেই হোক না কেন মানুষের ভোটাধিকার যেন কাটতে না পারে, যেখানেই হবে আমরা রুখে দাঁড়াবো। আজকেও আমরা গিয়ে পরে বলে এসেছি যে সুন্দরবনে অলরেডি প্রচার শুরু হয়েছে যে এই যে ভিভিপ্যাটে তোরা দিবি, সেখানে কিন্তু সব নাম্বার হবে, যখন গণনা হবে তখন দেখতে পাবো কে কোথায় ভোটটা দিয়েছি, ভোটটা কিন্তু আমাদেরকে দিতে হবে। ভয় দেখানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা গিয়ে পরে বললাম যে দরকার হলে সংগ্রামী যৌথ মঞ্চ যদি সহায়তা চান, আমরা গ্রামে গ্রামে ক্যাম্প করে মানুষকে বোঝাবো যে এরকমভাবে ভিভিপ্যাটে ভোট দিলে পরে নিজের ভোট নিজে ছাড়া অন্য কেউ দেখতে পায় না, এবং সেটা ধরাও যায় না কোনো মতেই। ভিভিপ্যাটটা আসলে আপনি ভোটটা যাকে দিয়েছেন সেই ভোটটা সেখানে পড়লো কিনা সেটার নিশ্চিন্তকরণ, এর বাইরে কিছু নয়। এই ভুল বোঝানোগুলো চলছে, তারা তো চমকে গেলেন শুনে পড়ে। আমরা এরকম আরও অনেকগুলো কথা বলে এলাম যে গণনার সময়ে যে এক টেবিল থেকে যখন হিসেবটা আপলোড হচ্ছে রেজাল্টটা বদলে যায়, কিভাবে এটাকে রুখবেন সেটা আপনারা ঠিক করুন। প্রত্যেকটা বুথে যাতে মানে ওয়েব ক্যামের ব্যবস্থা থাকে, যাতে করে আমরা সঙ্গে সঙ্গে কোনো অভিযোগ জানালাম সেই অভিযোগ যেন আপনারা লাইভ দেখে নিতে পারেন, তার ব্যবস্থাটা রাখা দরকার। ওনারা এগ্রি করেছেন, ওনারা বলেছেন আমরা অলরেডি টেন্ডার ডেকেছি, আমরা চেষ্টা করছি যে সব বুথে যাতে ওয়েব ক্যাম দেওয়া যায়, সব বুথে যাতে মানে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায়। আমরা যে পয়েন্টগুলো বলেছি সেগুলো সমস্তটাই এগ্রি করেছেন ওনারা। মানুষকে বলবো যে লড়াইটা আপনারাও করুন। ভোটের সময়ে আমরা আমাদের কন্ট্রোল রুম খুলে রাখবো গোটা ভোট প্রক্রিয়া চলাকালীন। কোথাও যদি ভয়ভীত দেখানোর কাজ হয় যেমন আমাদেরকে বলবেন, আমরা কোনো রাজনৈতিক শক্তি নই, শাসক বিরোধী যেই হোক না কেন যাকেই ভয় দেখাবে আমাদেরকে বলবেন, আমরা থাকবো পাশে। ভাস্করদা,
এই লোকসভা নির্বাচনে জাস্ট যদি আপনি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস একটু পিছিয়ে যান, তাহলে দেখা যাচ্ছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে প্রচুর একদম সারা রাজ্য জুড়ে মানুষের মধ্যে একটা অদ্ভুত প্রত্যাশা তৈরি হয়েছিল যে উনি বোধহয় আমাদের সঠিক বিচারটা পাইয়ে দেবেন, যে বিচারটা এভাবে হতে পারে। এর আগে আর কোনো বিচারক পাবলিকলি এতটা জনপ্রিয় হয়েছে এই ঘটনা আমার অন্তত জানা নেই। মানে পাবলিক ফিগার হয়ে উঠেছেন, সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছেন, এই ঘটনা কিন্তু এর আগে দেখা যায়নি। এবং যে কোনো মানে সরকার পক্ষের বিরুদ্ধে রায় গেছে তারা সমর্থন করবে না, কিন্তু বাকি যা যা রাজনৈতিক সংগঠন আছে তারা বা সাধারণ মানুষ সবাই কিন্তু এক কথাকে ভগবান মানিয়ে ফেলেছিলেন। হঠাৎ করে দেখা গেল তিনি চাকরি ছাড়লেন, সেটা সরাসরি একটা রাজনৈতিক দলে ঢুকে গেলেন। এই যে যে বেকার ছেলেগুলো, যে সাধারণ মানুষগুলো এতটা ভরসা করছিলেন, আপনার কি মনে হয় এই ঘটনাতে এই ভরসা স্থল বা মানুষের প্রতি বিশ্বাস এগুলো কি নষ্ট হল? আমি সেভাবে দেখছি না। ওরা তো অগস্ট মাসে বোধহয় রিটায়ারমেন্টই ছিল, 6 মাস আর চাকরি ছিল, বলতে পারছি না ক মাস ছিল, 5 মাস বা 6 মাস। একটা ব্যাপার কিন্তু অস্বীকার করার জায়গা নেই, হাইকোর্ট বিচার ব্যবস্থা যে প্রতিষ্ঠানটা একদম প্রায় নিচেতে নেমে গিয়েছিল, তার বিশ্বাসটাকে, তার যে স্ট্যাচারটাকে সেটা মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার কাজটা কিন্তু উনি করেছেন। একজন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, তার রায় যদি ভুল হয়, যারা সেই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা চ্যালেঞ্জ করতে পারে। মানে আপার বেঞ্চে ডিভিশন বেঞ্চ আছে, সুপ্রিম কোর্টে যে চ্যালেঞ্জ করতে পারে, এবং কয়েকটা রায় চ্যালেঞ্জ হয়েছে কিন্তু রায় একই থেকেছে। হ্যাঁ, সুতরাং আর দেখুন, একটা মানুষের প্রচুর সত্তা থাকে। আপনি ধরুন আপনার স্ত্রীর কাছে স্বামী, আপনার সন্তানের কাছে বাবা মা, আপনার মা বাবার কাছে পুত্র, প্রত্যেকটা মানুষেরই আছে। সংবিধান তাকে অধিকার দিয়েছে যে ভোটে দাঁড়াতেই পারেন তিনি। এটা নিয়ে আমাদের, তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমাদের কিছু বলার নেই। কারুর রায় নিয়ে আমি এটাও বলছি না, নিতেই পারেন, কিন্তু কোথাও কি একদম যেই মানুষগুলো তাকে একদম নিরপেক্ষ ভাবছিলেন, যারা ভাবছিলেন যে ওনার পথটাই বোধহয় ঠিক পথ, কোথাও কি মনে হবে না সাধারণ মানুষের যে উনি একটা রাজনৈতিক দলে যখন চলে যাচ্ছেন তখন কিন্তু এই ইমেজটা থাকবে না? আচ্ছা, কথাও না। এই ঘটনাটা কি ভারতবর্ষে প্রথম ঘটলো? না, নিশ্চয়ই না। প্রধান বিচারপতি রাজনৈতিক দলে গেছে, বিচারপতি এর আগেও মানে অবসর গ্রহণের পরে গেছে, অবসর গ্রহণের পরে না, চাকরি ছেড়ে দিয়েও রাজনীতি করেছেন সেরকম। কিন্তু এইভাবে ফিগার তৈরি হওয়া, আমি ওটা বলছি না। আমি বলছি যে আমি ওনাকে সমর্থন করছি না কিন্তু, বা ওনার সব রায়কে আমি সমর্থন করছি তাও নয়, আমি ওই জায়গাতে যাচ্ছি না। আমি বলছি যে ওটা ওনার অধিকার আছে। হ্যাঁ, নিশ্চয় অধিকার। আর ওনার যেসব রায় নিয়ে মানে আপত্তি আছে সেসব রায় নিয়ে মানে অভিযোগ করতে পারেন, মানে আপার বেঞ্চের করতে পারেন। আমরা সংগঠনগতভাবেও কিন্তু একটা রায় নিয়ে আমরা চ্যালেঞ্জ করেছি ডিভিশন বেঞ্চে 2017 সালের মামলা নিয়ে। আমাদের মনে হয়েছে যে এটা অনেকটা হার্শ হয়েছে, এটা না হলেই হতো। আমাদের কথা হচ্ছে, আমি যদি আরেকটা অন্য পার্সপেক্টিভে দেখি, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি সৎ ভালো মানুষরা না আসেন, তাহলে তো শাহজাহানদেরকে রাজা হিসেবে মেনে নিতে হবে। এটাও একদম আধুনিক যুগে শাহজাহানদের দ্বারাই আমরা শাসিত হব, রাত্রেবেলায় আপনার আমার বাড়ির বউকে পিঠে বানাতে যেতে হবে, তাহলে সেই ভবিতব্যটাই মেনে নিতে হবে। আমরা কি চাইছি সেটাকেও ঠিক করতে হবে। তাহলে আর আরেকটা উল্টো পিঠের কথা বলুন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি একজন IPS অফিসার ছিলেন, আমাদের আরামবাগের SDPও ছিলেন। তিনি চাকরি ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করে MP প্রার্থী হয়েছেন। তাহলে তো তার জীবনটাও, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেক দিনের কর্ম নিয়েও তো কাটাছেড়া হওয়া উচিত। তিনি তো পাবলিক সার্ভেন্টই ছিলেন। সেটা যখন হয় না, তাহলে বলতে হবে যে পক্ষপাত দুষ্ট আচরণ হচ্ছে। প্রচুর মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে স্বপ্ন দেখেছিলেন, অনেকে সমর্থন করছেন, অনেকের সাথে আমরা কথা বলেছি, আমি লাইভ শোতে এনেও ছিলাম। অনেকের মনে হয়েছে যে উনি সরাসরি রাজনীতি কোনো একটা নির্দিষ্ট দলে না যেতে পারতেন, প্রয়োজনে একটা ফোরাম করতে পারতেন, তাহলে আমরাও সবাই মিলে সেখানে যেতে পারতাম। নানান মত উঠে এসেছে। লোকসভা নির্বাচন, এসব ইউটোপিয়ান কথাবার্তা। পশ্চিমবঙ্গে আমি আমার জীবৎকালে, অন্যান্য রাজ্যে আপনি দেখতে পাবেন যে নির্দল প্রার্থী জিতে, পশ্চিমবঙ্গে জিততে দেখেন কাউকে? নির্দল হয়ে জিততে দেখেন কাউকে? আজ পর্যন্ত দেখেছেন MP হয়ে কেউ নির্দল প্রার্থী হিসেবে জিতেছে? নতুন দল তো করা যেতেই পারে, আমি ওটা বলছি না। পশ্চিমবঙ্গের মানুষ গরু ছাগল এসব কাউকে বিচার করে না। রাজনৈতিক মানে বিচারবোধ পশ্চিমবঙ্গের মানুষের খুব কম। তার কারণটা হচ্ছে নাগরিক মুভমেন্ট এখানে নেই। দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে পশ্চিমবঙ্গে কোনো মুভমেন্ট তৈরি হয় না, যে কারণে চোর ডাকাত যেই দাঁড়াক না কেন লোকে ছাপ দেখে ভোটটা দেয়। যৌথ সংগ্রামী মঞ্চে কিন্তু কোনো রাজনৈতিক ব্যানার নেই ওখানে। আমার যদি জানা বোঝা ভুল না হয়, যারা বাম আন্দোলনের সঙ্গে যুক্ত তারাও সংগ্রামী যৌথ মঞ্চে আছেন। অনেক শাসক দলের
বিভিন্ন গণসংগঠনে যারা আছেন তারাও কেউ কেউ আছেন, অনেকেই আছে, হয়তো আছেন, একটা বড় সংখ্যায় আছেন, তারা ভিতর তাহলে সব রাজনৈতিক দলের লোকেরাই ওইখানে আছেন। একদম একটা মঞ্চ তৈরি হয়েছে, যে মঞ্চের মূলত আপনি মাথা, আপনি কনভেনার, কাজেই সব রাজনৈতিক দলের লোকেরই আপনাকে ঘিরে একটা আন্দোলন তৈরি হচ্ছে, আপনাকে তারা ভরসা করছে। হঠাৎ করে এরকমটা কি কোনোদিন হতে পারে যে দেখা যাচ্ছে এই যে একটা মানুষের অধিকার আছে, অনেক সত্তা আছে, ভাস্কর ঘোষ কোনো রাজনৈতিক দলের ব্যানারে লোকসভা বা বিধানসভায় লড়াই করছে? না, লোকসভাতে দাঁড়াতে চাইলে আমি দাঁড়াতেই পারতাম। আমার সেটা উদ্দেশ্যও নয়, আর আমি সেটা চাইও নি। আমি অনেক বেশি করে স্বপ্ন দেখি যে নাগরিক মুভমেন্ট তৈরি হওয়ার, যেটা অন্যান্য রাজ্যে হয়। আমি খুব একটা ছোট উদাহরণ দিই, আন্না হাজারের মুভমেন্ট, ইন্ডিয়া এগেনস্ট করাপশন। স্বাধীনতার পরে গোটা ভারতবর্ষে গড়ে ওঠা সব থেকে বড় নাগরিক মুভমেন্ট। গোটা দেশ উত্তাল হচ্ছে, গোটা দেশে যুব সমাজ উত্তাল হচ্ছে, পশ্চিমবঙ্গ নিরুত্তাল। কেন? পশ্চিমবঙ্গের মানুষের অরাজনৈতিক চেতনাই নেই। এখানে শেখানো হয় যে তুমি বাবা একটা মানুষ, যদি বাঁচতে হয় তোমাকে, তাহলে তোমার একটা পরিচয় নিয়ে বাঁচতে হবে। কিরকম পরিচয়? হয় তুমি তৃণমূল হবে, না হলে তুমি বিজেপি হবে, না হলে সিপিএম হবে, না হলে কংগ্রেস হবে, আর যদি কিছুই না হও তাহলে তোমাকে মাওবাদী হয়ে বাঁচতে হবে। এর বাইরে আপনি একজন যে নাগরিক চেতনা সম্পন্ন মানুষ হতে পারেন, যে প্রত্যেকের খারাপটাকে খারাপ এবং ভালোটাকে ভালো বলতে পারবেন, এর কোনো জায়গা নেই। কেন্দ্র সরকার কোনো খারাপ কাজ করলে আপনি ভাবে প্রশংসা কিন্তু করতে পারবেন না, কারণ যে রাজনৈতিক দলটা আপনার করেন তা টুটেটে চেপে ধরবে। ভালো কেন বললে তুমি? খারাপ কাজ করলে পরে আপনি সমালোচনা করতে পারেন, বাহ দারুণ কাজ করেছিস। শাসক দল যদি, আমাদের বর্তমান রাজ্য সরকার যদি কোনো ভালো কাজ করে থাকে, আপনি প্রশংসা করলে পরে আপনি শত্রু হয়ে গেলেন দলের কাছে। আপনার নাগরিক যে সত্তা, সেই সত্তাটা কোথাও না কোথাও বিসর্জিত হচ্ছে। এর বাইরে দাঁড়িয়ে আমাদের অবস্থান। আমরা বলছি যে মানুষ নাগরিক মানুষ হয়ে বাঁচুক। তার মানে তো আপনি বিশ্বাস করেন সরাসরি রাজনৈতিক দল না করেও একটা গণ আন্দোলন করা যায়? একদমই, এটা তুমি বিশ্বাস করেন? একদমই বিশ্বাস। আমি ঠিক এই জায়গাটাই বলছিলাম, অভিভাবক তো এরকম কিছু করতে পারে। নাগরিক আন্দোলন করা আর ভোটে জেতা দুটোর মধ্যে তফাৎ আছে। ভাস্কর ঘোষ কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত ভোট হয়তো জিততে পারে, বিধানসভায় ওই দলীয় রাজনীতির প্রার্থীর বাইরে দাঁড়িয়ে পড়ে জিততে পারবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষের সেই। আপনার কাছে বিভিন্ন দলের অফার ছিল? অনেকেই বলেছিলেন, অনেকেই বলেছেন। শাসক দল বলেন? শাসক দলও বলেছে। শাসক দলও বলেছিল? আমি এটা হয়তো প্রথমে কেন বললাম, শাসক দল আপনাকে লোকসভা ভোটে লড়ার জন্য অফার করেছিল? করতে পারেন, আমি সেটা আর বাকি কিছু বলছি না। কিন্তু আপনি কি বললেন? আমি শুধু বলেছি যে আমি কোনো ভোটে দাঁড়ানোর জন্য আমি আন্দোলন করিনি। এই রাজ্যের ছেলে মেয়েগুলো যাতে চাকরি পায়, আমি বাস্তবিক বলছি, যে ছেলে মেয়েগুলোকে আমি পড়িয়েছি, আমার সাথে আমার প্রাক্তন ছেলে মেয়েদের যোগাযোগ আছে। ধরুন অনেকে ইঞ্জিনিয়ারিং করছে, অনেকে ডাক্তারি করছে, সরকারি জায়গাতেই করছে, ভালো ছেলে মেয়ে তারা। আমি যখন জিজ্ঞাসা করেছি, বাবা এই রাজ্যে তোদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছিস? স্যার আপনার থেকে আমরা কি ভালো জানবো, এখানে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। এটা শুনতে খুব অবাক লাগছে। ভাস্কর ঘোষকে তৃণমূলের পক্ষ থেকে যে সকাল থেকে রাত্রি পর্যন্ত সরকারের সমালোচনা করেন, যিনি মুখ্যমন্ত্রীকে চোর ছাড়া কিছু বলেন না, তাকে তার দল থেকেই অফার করা হয়েছিল লোকসভা নির্বাচনে লড়ার জন্য। এটা একেবারে চমকপ্রদ একটা দাবি আর কি। দেখুন না, আমি কোনো মিথ্যা দাবি করি না, একটা কথা পরিষ্কার করি, কোনো না কোনো সূত্র ধরে তো এসেছিল। আমার কথা হচ্ছে যে কোথাও হয়তো তাদের মনে হয়েছে যে হ্যাঁ লড়াকু সত্তাটাকে তারা ভালোবাসেন আর কি, কোথাও বা সিদ্ধান্তটা কিনে নেওয়া। হ্যাঁ না, তাহলে আন্দোলনটা নষ্ট হয়ে যেত। আপনি যদি সরাসরি ধরুন তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হতেন, তাহলে পরের দিনে এই আন্দোলনটার কোনো মানে থাকতো কি? এতদিনের যে আপনি 410 দিন ধরে যে লড়াইটা করছেন, এই লড়াইটা একেবারে আমার মনে হয় শূন্য হয়ে যেত। কোনো কিছু দিয়েই এই আন্দোলনের সাথে এই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ পশ্চিমবঙ্গে নাগরিক আন্দোলন, বারবার কর্মচারী আন্দোলনের কথা বলছি আমি, কর্মচারী আন্দোলনের নেতৃত্ব অনেক পূর্বে এমন উদাহরণ আছে, বর্তমানেও আছে, নিজেদের প্রমোশনের জন্য আন্দোলন ভেঙেছে। এই জায়গা থেকে বেরিয়েই আমরা যারা এই রাজ্যের যুব সমাজ, তারা অন্যরকম একটা এক্সাম্পল সেট করতে চাইছি যে চোখে চোখ রেখে সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা বলে লড়াইটাকে চালাতে হবে আমাদের। এটা অন্যথা হলে চলবে না। তাতে কোনো প্রলোভনই
মানে কারোর কাছে সিট দ্বারা দেখানো যাবে না। এবার ভাস্করদা, একদম আমরা অনেকক্ষণ থেকে অনুষ্ঠানটি চলছে, একদম অনুষ্ঠানের শেষ লগ্নে আসছে। এই যে লোকসভা নির্বাচন, আপনি বলছিলেন কিছুক্ষণ আগেই একটা সভাতে যে কোনোভাবেই একটা ভোটও নষ্ট করা যাবে না, ভোট লুট করতে দেয়া যাবে না। তারপরে আপনি জানেন যেখানে থ্রেট হবে শাসক দলের, যেখানে চোখ রাঙানি তার সেই চোখ রাঙানি থাকবে, আপনাদের আন্দোলনও থাকবে নিশ্চয়ই। আপনার কি মনে হয় একদম প্রত্যন্ত গ্রামে এগুলো রুখে দেওয়া সম্ভব? মানুষ যদি একটু সচেতন হয় সম্ভব। আমরা পাশে আছি, আমরা বলছি তো। আমার কাছে গত পরশুদিন একটা ফোন এসেছিল, জায়গাটা সুন্দরবনের একদম প্রত্যন্ত জায়গা, সেখান থেকে কোথা থেকে নাম্বার পেয়েছেন আমি জানি না। আমাকে ফোন করে বললেন যে আপনি ভাস্কর বাবু বলছেন? আমি বললাম যে হ্যাঁ। আমি বললাম বলুন কি বলছেন? না আমি একজন এরকম জায়গা থেকে বলছি, তা এমন কি অসুবিধা হয়েছে বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি। তা বললেন যে আচ্ছা একটা কথা আমাদেরকে বলা হচ্ছে যে ওই যে ভোট দেওয়ার সময় তাহলে ভিভিপ্যাট বলতে পারছেন আর কি, ভোট দেওয়ার সময় যে ছবিটা আমরা দেখতে পাই সেটা দিয়ে পরে নাকি বোঝা যাবে যে আমি কাকে ভোট দিয়েছি। আমাদেরকে বলছে যে যদি ঠিক জায়গায় ভোটটা না দিস তাহলে আমরা পরে দেখে নেবো। এটা কি সত্যি? আমি বললাম যে দেখুন, একটা কথা জানিয়ে রাখি, ওইটার সিস্টেমটা এটাই করা হয়েছে যে আপনি যে বোতামটাতে টিপলেন ভোটটা সেখানে পড়লো কিনা সেটা আপনি চাক্ষুষ দেখে নিতে পারলেন, কিন্তু ওটাতে কোনো নাম্বারিং থাকে না, ওটাতে কোনো ব্যবস্থা থাকে না যেটা করে আপনাকে আইডেন্টিফাই করা যাবে যে আপনি ওই জায়গায় ভোটটা দিয়েছেন কিনা। এটা আপনাকে সম্পূর্ণরূপে ভুল বোঝানো হচ্ছে। আপনি আপনার গ্রামে বোঝান সমস্ত মানুষকে যে আমি বলেছি এরকমভাবে ভোট ধরা যায় না, আপনারা নির্ভয়ে ভোট দেবেন, কোনো অসুবিধা আমাদেরকে জানাবেন, বাকিটা আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে সমস্ত আপনি যে কারণে আরামবাগ এসেছিলেন, আরামবাগ সেটা হচ্ছে শিশির সরকার, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি, তার বিষয়ে তার আচরণ বা শিক্ষকদের সাথে যে ঘটনাটি ঘটেছিল, পোস্টার ছিঁড়ে দেওয়া বা বাজে খারাপ কথা বলা, যেটা আপনাদের অভিযোগ, আজকে শিশিরবাবুর সাথে দেখা হলো? না, আমি তো দেখা করার জন্য আসিনি, আমি আসতে দেরি হয়েছিল যেহেতু নির্বাচন কমিশনের ইয়েতে ছিলাম। আমাদের প্রতিনিধি দল গিয়েছিল, তারা শিশিরবাবুর সাথে দেখা করতে কেন যাবেন? তারা বিডিও অফিসে বিডিওকে গিয়ে বলেছেন, কারণ ওটা বিডিওর অফিস, তার জুরিসডিকশনে থাকার কথা। যদিও বিডিওর এখতিয়ার নেই সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, কারণ সেটা প্রোটোকলের মধ্যে পড়ে না, সেটা এসডিওকে নিতে হয়। আমরা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যও আসিনি, আমরা পরিষ্কার শিশিরবাবুকেই বলতে এসেছিলাম যা করেছেন, একবার করেছেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন না। শিশিরবাবুকে আপনি আর কি বলতে চান? বলার বলতে দেখুন, আপনারা তো হাওয়া মোড়ক, মানুষ চাইলে হাওয়া যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে, হয়তো এবারই হাওয়াটা ঘুরে যাবে। কর্মচারীদের সাথে লড়াই করে, সাধারণ মানুষের সাথে লড়াই করে তো টিকে থাকা যায় না, আমরা কিন্তু থেকে যাই, ইতিহাস আপনারা হয়ে যান। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে জনপ্রতিনিধিদের অনেক বেশি দায়িত্বশীল আচরণ করাটা প্রয়োজন। আর আপনারা হচ্ছেন আমাদের সহকর্মী, আমরাও আপনার সহকর্মীদের সাথে এই ধরনের ব্যবহার করা যায় না। আপনার মনে হতে পারে যে সংগ্রামী যৌথ মঞ্চ কোথাও বোধহয় আপনাদের রাজনৈতিক স্বার্থে আঘাত করছে, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। আমাদের লড়াইটা শুধুমাত্র এই রাজ্যের সরকারের বিরুদ্ধে এবং এই রাজ্যের সরকারের দুর্নীতির বিরুদ্ধে। আমরা যে ডিএ পাচ্ছি না সেটাও সরকারের দুর্নীতির ফলে। একদম আপনার অনেকক্ষণ সময় নিয়েছি, একদম শেষ প্রশ্ন দিয়ে অনুষ্ঠান শেষ করব। আগামী দিন, সেটা আমি এই লোকসভা বলছি না, আগামী দিন ভাস্কর ঘোষকে কি সক্রিয় রাজনীতিতে দেখা যেতে পারে? না, আমি সেরকম কোনো চিন্তাভাবনা এখনো পর্যন্ত নেই। আমি তার থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। ভবিষ্যতে পরিকল্পনা আছে যে অনাথ ছেলেপিলেদেরকে নিয়ে কাজ করার, তাদেরকে লালন পালন করে বড় করার, এবং আমার নিজের যে শিক্ষা ক্ষেত্র সেখানে কাজ করার। আমার এই ধরনের কোনো আকাঙ্ক্ষা নেই। তার থেকে অনেক বেশি করে মানুষ যাতে মানুষের অধিকারগুলো ফিরে পান, সেই নাগরিক আন্দোলনের দিকে আমার বেশি করে নজর থাকবে। মানে আগামী দিনে আপনি এমন নাগরিক আন্দোলন করতে চান যেটাতে গোটা রাজ্যের মানুষের উপকার হবে? একদমই, এখনো যেটা করছি সেটা তো রাজ্যের মানুষের উপকার হচ্ছে। হ্যাঁ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হবে। একদম। এই একদম শেষ প্রশ্ন, এবারে লোকসভা নির্বাচন শাসক দলের জন্য কেমন হতে যাচ্ছে? খুবই খারাপ, যেটুকু মানে হাওয়া আমি বুঝতে পারছি। শাসক দলের জন্য খুব বাজে অবস্থা হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য। এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।